শেখ হাসিনার বিরুদ্ধে গুমের প্রমাণ পাওয়ার দাবি প্রধান কৌশলীর, জুলাই গণহত্যার চূড়ান্ত প্রতিবেদন শিগগির। রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর সুপারিশে একমত, সংবিধানের ৭০ অনুচ্ছেদ পুরোপুরি বাতিল চায় না বিএনপি। নির্বাচনী রোড ম্যাপ নিয়ে কথা বলার সন্দেহ, আগ বাড়িয়ে কথা না বলতে ইসিকে সতর্ক করেছে এনসিপি। মিয়ানমারে অস্থিরতা বাড়লে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে, জাতিসংঘ শান্তিরক্ষা প্রধানের সতর্কতা। এবং চলতি অর্থ বছরে ৯ মাসে রাজস্ব ঘাটতি ৬৫,০০০ কোটি টাকা, রাজনৈতিক অস্থিরতাকে দুষছে এনবিআর। স্বাগত জানাচ্ছি বিরতির সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি মাহমুদা মমিতা। শিরোনামের পর চলে যাচ্ছে পুরো খবরে। হত্যার নির্দেশ ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে গুমের প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেছে, এমন তথ্য দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। দুপুরে তিনি আরও জানান, জুলাই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দেওয়া হবে শিগগিরই। এদিন কয়েকটি মামলায় সাবেক ১১ মন্ত্রী সহ ১৯ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। হাতকড়া পরানো নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ওঠে আদালতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জুলাই গণহত্যা মানবতা বিরোধী অপরাধের মামলায় রোববার ট্রাইব্যুনালে ৪র্থ দফায় হাজির করা হয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ১১ মন্ত্রী ও ২ উপদেষ্টা সহ ১৯ আসামিকে। বিভিন্ন স্থানে নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র জনতাকে হত্যায় শেখ হাসিনার সহযোগিতারা। এদিন তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও ৩ মাস সময় বাড়িয়ে ২০ জুলাই পরবর্তী দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল। গণহত্যার প্রধান নির্দেশদাতা হিসেবে অন্য আরেক মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবেদন জমার সময় বাড়ানো হলেও দ্রুতই তা দেয়া হবে বলে ট্রাইব্যুনালকে জানান চিফ প্রসিকিউটর। আমাদের তদন্ত একদম চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে এই তদন্ত রিপোর্টটা দাখিল হবে। তারপরেও স্বচ্ছতার স্বার্থে আমরা ২ মাসের সময়ের আবেদন করেছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। কিন্তু এটা আমরা আপনাদেরকে জানাতে পারি যে এই তদন্তটা যে কোনো মুহূর্তে দাখিল হয়ে যাবে, সেটা আগামী সপ্তাহ হতে পারে। এদিকে আসামিদের আদালতে নেওয়ার সময় হাতকড়া পরানোই আদালতে অভিযোগ করেন সাবেক মন্ত্রী শাহজাহান খান। এ সময় ঔদ্ধত্যপূর্ণ আচরণকে কারণ হিসেবে উল্লেখ করে পুলিশ। তবে আসামিরা হুমকির কারণ না হলে হাতকড়া না পরাতে নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। বিশেষ করে হাসানুল হক ইনু সাহেব, শাহজাহান খান সাহেব এবং জিয়াউল হাসান সাহেব, তারা খুবই আনরুলি আচরণ করেছেন। এদেরকে ধমক দিয়েছেন, গালাগালি করেছেন, হুমকি দিয়েছেন, নির্বংশ করার কথা বলেছেন। একজন তো তিনি হেলমেট ছুঁড়ে মেরেছেন। আদালতও কিন্তু প্লিজ ডে জিজ্ঞেস করছে যে কীভাবে আপনারা এই হ্যান্ডকাপ করাবেন। এই হ্যান্ডকাপের বিরুদ্ধে কিন্তু আদালতও অভিমতটা মোটামুটি দিচ্ছে। ট্রাইব্যুনালে ২৩টি মামলার মধ্যে আশুলিয়ার ৬ মরদেহ পোড়ানোর এবং চাংখারপুলের ৭ জনকে হত্যার ফরমাল চার্জ দাখিলের মাধ্যমে শুরু হবে আনুষ্ঠানিক বিচার। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংসদ নির্বাচনে প্রার্থীর ন্যূনতম বয়স ২১ করার প্রস্তাবে দ্বিমত জানিয়েছে বিএনপি। ৭০ অনুচ্ছেদ পুরোপুরি বাতিল চায় না দলটি, তবে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর সুপারিশে একমত দলটি। রোববার ঐকমত্য কমিশনের সঙ্গে দিনভর বৈঠক শেষে এসব কথা জানান বিএনপি নেতারা। মঙ্গলবার আবারও কমিশনের সঙ্গে বসবে বিএনপি। সংবিধান নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে মতামত জানাতে গত সপ্তাহে প্রথম ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে বিএনপি। দ্বিমত থাকা কিছু বিষয়ে মতামত জানাতে রোববার সংসদ ভবনের এলডি হলে শুরু হয় দ্বিতীয় দফা বৈঠক। বেলা ১১টায় আসেন বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দল। ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে অংশ নেন সদস্যরা। বৈঠকের বিরতিতে বিএনপি নেতারা কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। এ সময় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশ এবং জনগণের স্বার্থে আলোচনা চালিয়ে যাবে বিএনপি। বেশ কিছু বিষয়ে আমরা কাছাকাছি এসেছি, বেশ কিছু বিষয়ে আমাদের দ্বিমত আমরা বলেছি। আমরা বিশ্বাস করি আর কি যে গণতন্ত্রে এটাই স্বাভাবিক। পরে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, সংসদ নির্বাচনে প্রার্থীর সর্বনিম্ন বয়সসীমা
21 করার পক্ষে নয় তারা। 2 বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না এমন প্রস্তাবেও আপত্তি জানিয়েছে বিএনপি। পার্টি চেয়ারম্যান অথবা পার্টি প্রধানের ক্ষেত্রে যে ওনারা একই ব্যক্তি হতে পারবেন বলে প্রস্তাব দিয়েছে, এখানে আমরা এটা ওপেন রাখতে বলেছি। যদি 2 বারের পর একবার গ্যাপ হয়, তার পরবর্তীকালে যদি জনগণ নির্বাচন করে সেই পার্টিকে মেজরিটি পার্টি হিসাবে, সেই পার্টি যদি ডিসাইড করে তাহলে সেই একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতেও পারেন। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কখন কিভাবে মনোনীত হবেন সে বিষয়ে এখনো ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। কেয়ারটেকার প্রভিশনের মধ্যে যে বিষয়টা উল্লেখিত ছিল যে জুডিশিয়ারিকে আমরা এখানে আনবো কিনা, চিফ জাস্টিস বা অ্যাপিলেট ডিভিশন, এগুলো যে উল্লেখ ছিল প্রধান উপদেষ্টা হওয়ার ক্ষেত্রে, এগুলোর বিষয়ে বিকল্প কোনো চিন্তাভাবনা করা যায় কিনা ওইটা ওনারাও পরে প্রস্তাব করবেন, আমরাও একটা প্রস্তাব করব। যেসব বিষয়ে আলোচনা শেষ হয়নি সেসব বিষয় নিয়ে মঙ্গলবার আবারও কমিশনের সঙ্গে বসবে বিএনপি। যদি ফ্রি ফেয়ার নিউট্রাল ইলেকশন আমরা এনশিওর করতে পারি থ্রু আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের চলমান অস্থিরতার সমাধান আলোচনার মাধ্যমে সম্ভব বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকেলে কাকরাইলে শ্রমিক দলের এক স্মরণ সভায় তিনি এই কথা বলেন। সভায় প্রয়াত বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরেন বক্তারা। এ সময় বিএনপি মহাসচিব প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী পারভেজকে হত্যার নিন্দা জানান। তিনি মন্তব্য করেন, পারভেজের মতো ত্যাগী নেতাকে যারা হত্যা করেছে তারা দেশের পরিবর্তনের আন্দোলনে সম্পৃক্ত ছিল না। বিভাজন সৃষ্টিকারীরা দেশের মঙ্গল চায় না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। দেশে অস্থিরতা চলছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ধৈর্যের সাথে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। সকলকে উচিত হবে, সকল রাজনৈতিক দল গোষ্ঠী সকলের দায়িত্ব হবে অত্যন্ত ধৈর্যের সঙ্গে সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা। নির্বাচনী রোডম্যাপ নিয়ে সরকারের আগে কমিশন কথা বলায় সন্দেহ প্রকাশ করেছে এনসিপি। এ বিষয়ে আগ বাড়িয়ে কথা না বলতে ইসিকে সতর্ক করেছে দলটি। রোববার রাজধানীতে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। এ সময় সংস্কার কমিশন এবং ঐকমত্য কমিশনের সুপারিশের বাস্তবায়ন চায় এনসিপি। নতুন রাজনৈতিক দল নিবন্ধনে আবেদনের শেষ দিন ছিল 20 এপ্রিল, কিন্তু 90 দিন সময় বাড়ানোর জন্য গত বৃহস্পতিবার আবেদন করে এনসিপি। তারপরও নির্বাচন কমিশনের সঙ্গে প্রথম বৈঠকে বসে এনসিপি। এনসিপির 5 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করে প্রায় 2 ঘন্টা। বৈঠক শেষে এনসিপি জানায়, সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে দেশ। নির্বাচন কমিশনকেও সংস্কারের আওতায় আনার বিষয়ে সিইসির সাথে আলোচনা হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, গত 3টি নির্বাচনে যে কর্মকর্তারা অনিয়মে জড়িত ছিলেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। গত 3টি নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিল, প্রার্থী এবং নির্বাচন কমিশনের অনেক কর্মকর্তা কর্মচারী বৃন্দ যারা এই বিষয়গুলোর সাথে জড়িত ছিল এবং তাদেরকে ইনভেস্টিগেশনের মাধ্যমে সঠিক প্রক্রিয়ার নিয়ে এসে দেশবাসীর সামনে দৃশ্যমান একটি বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার আগে নির্বাচন নিয়ে কথা না বলতে ইসিকে সতর্ক করেছে এনসিপি। নির্বাচন কমিশন নিজেদের জায়গা থেকে সতর্ক থাকবেন এবং প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন যে একটি ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে নির্বাচন, সেই বিষয়ে তারা কাজ শুরু করার জন্য করতে পারে, কিন্তু রোডম্যাপ বা সরকার থেকে কোনো দিক নির্দেশনা আসার আগেই যখন তারা নিজেদের থেকে কোনো কথা বলে থাকেন সেটা নিয়ে আমরা একটু সন্দেহ পোষণ করি। নির্বাচন কমিশন গঠন আইন, রাজনৈতিক দল নিবন্ধন বিধি ও নির্বাচন সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক দলের নিবন্ধন আবেদনের সময়সীমা 22 জুন পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন। আজ দলের নিবন্ধন আবেদন জমা দেওয়ার শেষ সময় ছিল। রোববার বিকেলে নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ নির্বাচন ভবনে এসব কথা বলেন। এই পর্যন্ত 46টি দল নিবন্ধনের সময় বাড়ানোর আবেদন করেছে, যার মধ্যে জাতীয় নাগরিক পার্টিও রয়েছে। অন্যদিকে এই পর্যন্ত 65টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধন পেতে আগ্রহী রাজনৈতিক দলগুলোকে আবেদন করার জন্য গত 10 মার্চ
গণবিজ্ঞপ্তি জারি করে ইসি। নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 50টি। সংসদ নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন করতে হলে নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে হয় রাজনৈতিক দলকে। রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা 20 এপ্রিল, আজকে তারিখ যেটা শেষ হচ্ছে। সময়সীমা কমিশনের সিদ্ধান্ত মতে আমরা আগামী 22শে জুন, আই রিপিট 22শে জুন রোববার পর্যন্ত একই শর্তে বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিনাজপুরের হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায়কে হত্যা করা হয়নি, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয় বলে প্রাথমিক তদন্ত শেষে জানিয়েছে পুলিশ। তবে পরিবারের পক্ষ থেকে মৃত্যুর ঘটনা রহস্যজনক দাবি করায় তার মরদেহের ময়না তদন্ত করা হচ্ছে। এদিকে ভারত সরকার ভবেশের মৃত্যুকে হিন্দু নির্যাতন হিসেবে দাবি করায় দুই প্রতিবেশী দেশের সম্পর্কে ফের টানাপোড়েন তৈরি হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের 8 মাস পেরিয়ে গেলেও প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক এখনো স্বাভাবিক হয়নি। দিনাজপুরে হিন্দু সম্প্রদায়ের নেতা ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুর পর ভারত সরকার সেটিকে হত্যাকাণ্ড দাবি করায় আবারও দুই দেশের সম্পর্ক শীতল হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে দিনাজপুরে ভবেশচন্দ্র রায়ের মৃত্যুকে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের উপর সংগঠিত নিপীড়নের ধারাবাহিকতা বলে মন্তব্য করেন। সামাজিক মাধ্যমে এক্সে বিবৃতিতে রণধীর জাসওয়াল বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু নেতা শ্রী ভবেশচন্দ্র রায়কে অপহরণ ও নির্মমভাবে হত্যার অভিযোগ করে উদ্বেগ জানান। এদিকে ভারতের এমন দাবি প্রত্যাখ্যান করে সব পক্ষকে বিভ্রান্তিকর ও উস্কানিমূলক মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বর্তমান সরকার সব ধর্মের মানুষের অধিকার সুরক্ষা দেয় বলেও জানান তিনি। এদিকে প্রাথমিক তদন্ত শেষে পুলিশ বলছে ভবেশচন্দ্র রায়ের অসুস্থতাজনিত স্বাভাবিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় রতন সহ পূর্ব পরিচিত কয়েকজনের সাথে বাড়ি থেকে বের হন ভবেশ। পরে চায়ের দোকানে আড্ডার এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে সঙ্গীরা তাকে হাসপাতাল নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এখানে অপহরণ বা নির্যাতনের কোনো আলামত পায়নি পুলিশ। তাদের সাথে থাকা অবস্থায় সে চা খেয়েছে, দোকানে বসে সিগারেট খেয়েছে, পান খেয়েছে, সেখানে সে অসুস্থ হয়েছে। তারপরে তারাই তাকে হাসপাতাল এসে ডাক্তারের কাছে নিয়ে গেছে। পুলিশ নিয়ে আসছে, মেডিকেলে নিয়ে গেছে, মেডিকেল কলেজ হাসপাতাল গেছে দিনাজপুর। ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করছে। যেহেতু পরিবার একটা প্রশ্ন তুলছে, এই জন্য আমরা সুরতাল করেছি, পোস্টমর্টেমের ব্যবস্থা করেছি। মৃত্যুর ঘটনা নিয়ে প্রশ্ন ওঠায় মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ভবেশের মৃত্যুর ঘটনায় কোনো অভিযোগ বা মামলা করেনি পরিবার। ওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রাইম এশিয়ার শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ ছাত্রদলের। সভাপতির দাবি, পারভেজ ছাত্রদল করতে বলেই বৈষম্য বিরোধীরা তাকে হত্যা করেছে। এদিকে বনানী থানায় বৈষম্য বিরোধী 5 ছাত্র নেতা সহ 8 জনের বিরুদ্ধে মামলা করেছে নিহতের মামাতো ভাই। আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার বিকেলে ক্যাম্পাস থেকে বের হওয়ার পর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী পারভেজকে ছুরিকাঘাতে হত্যা করে একদল যুবক। নিহত পারভেজ ছাত্রদলের কর্মী দাবি করে সকালে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির সভাপতি জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী শাখার সদস্য তুষার ও হৃদয়ের নেতৃত্বে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে পারভেজকে। বনানী থানার যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল নেতৃবৃন্দ রয়েছে, তাদের আশ্রয় প্রশ্রয়ে কিছু কিশোর গ্যাং রয়েছে, তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। এবং সিসি ক্যামেরা ফুটেজে স্পষ্ট যে কিভাবে ছুরিকাঘাত করছে, কিভাবে একজনের উপর হামলা করছে। এবং এটি কিন্তু এমন না যে হঠাৎ করে, কিন্তু হুমকি দিয়ে গিয়েছে। এদিকে পারভেজ হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগত সহ 8 জনের নাম উল্লেখ করে মামলা করেছেন নিহতের মামাতো ভাই হুমায়ুন কবির। তবে হত্যাকারী যে দলেরই হোক না কেন, তাদেরকে আইনের আওতায় আনা হবে বলছে পুলিশ। যে বিষয়ে ঘটনাটা ঘটুক না কেন, এটা আমরা প্রকৃত তথ্য উদ্ঘাটন করব এবং ঘটনার সাথে জড়িত যে হোক না কেন, এখানে অপরাধী হিসেবে যদি যে কারো নাম আসে, মামলা তদন্তে যদি কারো নাম চলে আসে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ইউনিভার্সিটি অফ স্কলার্সের 2 ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে জাহিদুল ইসলাম পারভেজের সাথে তর্কাতর্কির এক পর্যায়ে ছুরিকাঘাতে হত্যা করা হয় তাকে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
48 ঘন্টার আলটিমেটাম দিয়ে মহাসমাবেশ কর্মসূচি শেষ করেছে ঢাকার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর 12টার মধ্যে দাবি না মানলে লং মার্চ কিংবা বাংলা ব্লকেটের মতো কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। রোববার দুপুর 12টার দিকে আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনের সড়কে জড়ো হন শিক্ষার্থীরা। সেখানে প্রায় 1.5 ঘন্টা তারা অবস্থান কর্মসূচি পালন করেন। তাদের সাথে যোগ দেয় পলিটেকনিকের সাবেক শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন দাবি তুলে ধরেন। সরকার তাদের দাবি মেনে না নেওয়ায় বাধ্য হয়ে আন্দোলনে নামতে হচ্ছে। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও জানান শিক্ষার্থীরা। বলেন, যতদিন দাবি মেনে না নেওয়া হবে ততদিন ক্লাস পরীক্ষা থেকে বিরত থাকবেন তারা। 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছি। 48 ঘন্টার মধ্যে আমরা দৃশ্যমান পদক্ষেপ চাই, তা না হলে কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে যাব। মৌখিক বা আমরা কোনো লিখিত কোনো আশ্বাস পাই নাই। দেখেন, আমরা হচ্ছে স্টুডেন্ট, আমরা বিগত 8 মাস যাবত আন্দোলন করতেছি, আমাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। আমরা চাই যে আমাদের প্রতিষ্ঠানে ফিরে যাইতে। আমরা কারিগরি মন্ত্রণালয় চাই, কারিগরি কোনো বোর্ড থাকবে না, একটা মন্ত্রণালয় বানানো হোক। খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে সোমবার বিকেল 3টা থেকে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। বিকেলে কুয়েট ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরতরা। বলেন, গত 18 ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হলেও নিরাপত্তা দিতে পারেনি উপাচার্য। উল্টো শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা এবং 30 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে আন্দোলনকারী শিক্ষার্থীর সংখ্যা বেশি। এই ঘটনায় দ্রুত উপাচার্যকে অপসারণের দাবি জানান তারা। এদিকে আন্দোলন থেকে সরে এসে শিক্ষার্থীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন শিক্ষকেরা। আমরা 2 মাস ধরে এখানে আন্দোলন করেছি। আমরা এখন এক দফার দাবিতে, ভিসি অপসারণের দাবিতে ইন্টারিমের কাছে যে আমরা বলতে চাই যে আমরা এক দফার দাবিতে অনশনে বসছি। আমরা এখনো উদার, আমরা সবকিছু ভুলে যেতে রাজি আছি। ছাত্রদের একটু আগে আসতে হবে, আমরা সবকিছু ভুলে তাদের সাথে একসাথেই থাকব। স্থানীয় সরকারের সব নির্বাচন একসাথে করার সুপারিশ করেছে সংস্কার কমিশন। ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত সব কর্তৃপক্ষের জন্য অভিন্ন আইনের সুপারিশও করা হয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা জানান স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। বলেন, জাতীয়র আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত। রোববার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে 2 খণ্ডের প্রতিবেদন তুলে দেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্যরা। প্রতিবেদনে স্থানীয় সরকার বিষয়ে 6টি নতুন আইন প্রণয়ন এবং কিছু আইন সংশোধনের সুপারিশ করা হয়। একসাথে সব স্থানীয় সরকার নির্বাচন করার সুপারিশও করা হয়। একটা সিঙ্গেল শিডিউলে আপনি 5টা প্রতিষ্ঠান ইলেকশন করতে পারবেন। সিঙ্গেল শিডিউলে, মানে একই দিনে বলছি না, সিঙ্গেল শিডিউল দিয়ে স্ট্যাগার্ড ওয়েতে কিন্তু আপনি যেমন দেশটাকে বিভিন্ন জিওগ্রাফিক্যাল এরিয়াতে ভাগ করে একই দিনে ইলেকশন, একই শিডিউলে ইলেকশন করে ফেলতে পারবেন। জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে চিকিৎসা ও শিক্ষা ব্যবস্থায় সংস্কারের সুপারিশ করেছে কমিশন। একই সাথে গ্রাম আদালত বিলুপ্ত করে উপজেলা পর্যায়ে পূর্ণাঙ্গ আদালত স্থাপনের সুপারিশ করা হয়। ইউনিয়ন পরিষদ লেভেলে গ্রাম আদালত নামক একটা আদালত আছে। এইটা দেখা যাচ্ছে, আমরা স্টাডি করে দেখেছি, এটা অ্যাবিউজ হচ্ছে, এখানে মিসক্যারেজ অফ জাস্টিস হচ্ছে। ইউনিয়ন এবং উপজেলা বিচার ব্যবস্থায় আমরা রেকমেন্ড করেছি উপজেলাতে পূর্ণাঙ্গ আদালত স্থাপন করতে হবে। ফৌজদারি এবং দেওয়ানি পূর্ণাঙ্গ আদালত উপজেলা পর্যন্ত যেতে হবে। এক প্রশ্নের জবাবে সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পক্ষে মত দেন সংস্কার কমিশনের প্রধান। স্থানীয় নির্বাচন ইম্পর্টেন্ট, জাতীয় নির্বাচন ইম্পর্টেন্ট। এটাকে একটার আগে একটা পরে একটা করলে আর একটা করতে পারবো না, এই জাতীয় শর্তই বোধহয় আমার মনে হয় এটা অমূলক কথা। দুটাই করতে হবে এবং দুটো কোনটা আগে কোনটা পরে হবে সেটা সিদ্ধান্ত সরকার এবং ওনারা নিন। তো আমরা চাই স্থানীয় নির্বাচনটা অবিলম্বে করা হোক। স্থানীয় সরকার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে জাতীয় নীতিমালা প্রণয়নের সুপারিশও করেছে সংস্কার কমিশন। সুতরাং এই শূন্যতার মধ্যে দেশে একটা ডিস্টেবিলিটি এমনিতে বিরাজ করছে। সুতরাং এই স্টেবল সিস্টেমের জন্যও কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে নেতৃত্ব নিয়ে আসা দরকার, বৈধ নেতৃত্ব নিয়ে আসা দরকার। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ে প্রশাসনের নীরব ভূমিকার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। 3:30টায় খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির খুলনার সংগঠক আহমদ রহিম রাহাত এবং আব্দুল্লাহ চৌধুরী। এ সময় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদ জানান তারা। এই ব্যাপারে প্রশাসনের নীরব ভূমিকার কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চান।
24-এর গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণকারী সমমনা সকল রাজনৈতিক দলকে একত্রিত হয়ে আওয়ামী লীগকে প্রতিহত করার আহ্বানও জানান তারা। রাজপথে অবস্থানকালে এই সন্ত্রাসীরা প্রকাশ্যে রাস্তায় নামতে সাহস পায়নি, কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয় হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে ছাত্র জনতা নিজ নিজ কাজে ফিরে এটি শুধু স্থানীয় প্রশাসনের ব্যর্থতা নয়, বরং গোটা রাষ্ট্র ব্যবস্থায় নিয়োজিত প্রশাসনের দুর্বলতার প্রতিফলন। আর এই ছিল বিরোধী সংবাদ রাত 9টায় বাংলাদেশের। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।